নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। दिल्ली पुलिस, होम मिनिस्ट्री, अमित शाह एफआईआर फाइल ही नहीं कर। वाई इज अमित शाह नॉट अलाउइंग एफआईआर टू बी फाइल? ये इनकी मेडिकल रिपोर्ट है, एम्स से आई है। ये इनकी आंख का डैमेज है, ये 3 छर्रे हैं इनकी आंख के बिल्कुल अंदर हैं। বন্ধুরা, একটা সরকার যখন নিজের নাগরিকের চোখ অন্ধ করে দেয়, তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলে যে কিছুই ঘটেনি, তখন সেই সরকারকে ঠিক কি নামে ডাকা উচিত? 19 বছরের সাহিল লোচক পুলিশের চাকরি করার স্বপ্ন দেখত ছেলেটা 20 জুলাই সংসদের দিকে একটা মিছিলে হেঁটেছিল নিজেদের ভবিষ্যতের জন্য। আর তার মাত্র 1 মাস পরে তার শরীরে মিলছে 200-এরও বেশি ছররা। চোখের ভেতরে 3টে, বুকের ভেতরে হৃৎপিণ্ডের এত কাছে যে সেগুলো বের করাটাই এখন জীবনের ঝুঁকি। ডাক্তাররা বলে দিয়েছেন চোখের দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা 1%, মানে সোজা বাংলায় ছেলেটা সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। আর এই দেশে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলছেন একটা মানুষও আহত হয়নি, একটা হাড়ও ভাঙেনি, একজনও হাসপাতালে ভর্তি নেই। নিজের মুখেই বলছেন কাহা গুলি চালি হ্যাঁ, অর্থাৎ গুলি চললোটা কোথায়। বন্ধুরা, সবচেয়ে অবাক করার বিষয় হলো সাহিল লোচবের এমস রিপোর্ট বলছে গুলি চলেছে ঠিক তার শরীরে। তাহলে মন্ত্রী মিথ্যে বলছে নাকি এমসের ডাক্তাররা মিথ্যে বলছে? এই মিথ্যার বিরুদ্ধেই 1 মাস লড়াই করতে হয়েছে একটা পরিবারকে, থানায় থানায় ঘুরতে হয়েছে। শেষমেশ দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সাহিলের হাত ধরে থানার মেঝেতে বসে পড়তে হয়েছে টানা 8টা ঘন্টা, শুধু একটা এফআইআর লেখানোর জন্য। যে এফআইআর লেখাটা এমনিতেই পুলিশের সাংবিধানিক দায়িত্ব, তার জন্য দেশের সবচেয়ে ক্ষমতাধর বিরোধী নেতাকে রাস্তায় বসে থাকতে হলো কেন? উত্তরটা একটাই, ওপর থেকে ব্রেক কষে রাখা হয়েছিল। আর সেই ওপর মানে দিল্লির নর্থ ব্লক স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অমিত শাহ দপ্তর। আজ আমরা প্রতিটা তথ্য, প্রতিটা নথি, প্রতিটা মিথ্যা একে একে খুলে দেখাবো। বন্ধুরা, গল্পটা শুরু হয় 6 জুন থেকে। ককরোচ জনতা পার্টির ব্যানারে যন্তর মন্তরের ছাত্ররা বসে পড়ে, দাবি একটাই, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায় নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। মাসের পর মাস অবহেলা, উপেক্ষা, আর তারপর 20 জুলাই সংসদ চলো মিছিল। হাজার হাজার তরুণ তরুণী সংসদের দিকে এগোতে থাকে, আর তাদের ওপর নেমে আসে লাঠি, নেমে আসে অভিযোগ অনুযায়ী প্যালেট গান। প্রথমবার রাজধানী দিল্লিতে সংসদ থেকে ঢিলছুড়া দূরত্বে সাধারণ ছাত্রছাত্রীদের উপর প্যালেট গানের ব্যবহার। আর দিল্লি পুলিশ প্রথম দিন থেকেই এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেয়, যেন সাহিল লোচবের শরীরে গজিয়ে ওঠা 200-র বেশি ছররা কোনো জাদুবিদ্যায় নিজে থেকে সেখানে চলে গেছে। এরপর টানা 1 মাস সাহিল আর তার পরিবার কনট প্লেস থেকে সংসদ মার্গ থানা চত্বর কেটে গেছেন বারবার। ইমেলে অভিযোগ পাঠালেও একটা স্বীকৃতি নম্বর পর্যন্ত মেলেনি। এটা কোনো দুর্গম গ্রামের ঘটনা নয় বন্ধুরা, দেশের রাজধানী প্রাণকেন্দ্রের ঘটনা। তারপরও বন্ধুরা, একটাও এফআইআর লেখানো যায়নি। 21 আগস্ট অর্থাৎ গতকাল রাহুল গান্ধী নিজে সাহিলকে সাথে নিয়ে থানায় ঢোকেন। ডিসিপি সচিন শর্মার কাছে যুক্তি শোনানো হয় সুপ্রিম কোর্ট নাকি ইতিমধ্যে একটা কমিটি গড়েছে, তাই আলাদা এফআইআর এর কোনো দরকার পর্যন্ত নেই। এই যুক্তিটা আসলে একটা কৌশল ছাড়া আর কিছুই নয়। একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া থাকা মানেই কি একজন ব্যক্তি নাগরিকের ফৌজদারি অভিযোগ দায়ের করার অধিকার কেড়ে নেওয়া যায়? রাহুল গান্ধী এই ফাঁকিবাজিটাই মানতে অস্বীকার করেন, থানার সামনেই বসে পড়েন টানা 8টা ঘন্টা। সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী, সলমন খুরদিস, রণদীপ সিং সুরেজওয়ালা। থানা ঘিরে ফেলা হয় র্যাফ দিয়ে, যেন বিরোধী দলনেতা কোনো অপরাধী আর অভিযোগ দায়ের করাটাই কোনো একটা হুমকি। 8 ঘন্টায় এইভাবে বসে থাকার পরে অবশেষে রাতের অন্ধকারে দিল্লি পুলিশ এফআইআর নথিভুক্ত করে। যেই মুহূর্তে চাপ প্রবল হলো, ঠিক তখনই প্রক্রিয়া হঠাৎ করে কাজ করতে শুরু করলো। এর মানে একটাই, এতদিন সেই প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে থামিয়ে রাখা হয়েছিল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিং এর ছাত্র সাহিল, পুলিশে ঢোকার স্বপ্ন দেখা একটা ছেলে, যাকে পুলিশই অন্ধ করে দিল। প্রথমে লেডি হার্ডিং, পরে এমসের জয়প্রকাশ নারায়ণ ট্রমা সেন্টারে অস্ত্রোপচার। রিপোর্টে স্পষ্ট লেখা 200-রও বেশি ছররা শরীরে, চোখে 3টে, হৃৎপিণ্ডের কাছে এমন জায়গায় যেখান থেকে অস্ত্রোপচার করে বের করাটাও যথেষ্ট প্রাণঘাতীপূর্ণ ঝুঁকি। এটা কোনো রাজনীতিবিদের কথা নয় বন্ধুরা, এটা এমসের নিজস্ব মেডিকেল ডকুমেন্টেশন। আর বন্ধুরা, যখনই এই সত্যিটা প্রকাশ্যে আসার চেষ্টা হলো, তখনই শুরু হলো তথ্য গোপনের নাটক। সাবেক রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে আরটিআই করে দিল্লির 4টি হাসপাতালের কাছে জানতে চান কতজন প্যালেটে আহত রোগী চিকিৎসা নিয়েছেন।
শটান জবাব দিতে অস্বীকার করে, অজুহাত রোগীর পরিচয় গোপন রাখাটা জরুরি। প্রশ্ন তো নাম জানতে চাওয়া হয়নি, শুধু সংখ্যা জানতে চাওয়া হয়েছিল। তাহলে সংখ্যা বললে কার পরিচয় ফাঁস হতো? এই অস্বীকৃতি একটা জিনিসই প্রমাণ করে কিছু একটা লুকোচ্ছে, আর সেই লুকোনোর নির্দেশ কোথা থেকে আসছে সেটা অনুমান করা আমাদের কারোরই একেবারে কঠিন নয়। তবু সত্যিটা পুরোপুরি চাপা দেওয়া যায়নি বন্ধুরা। অন্য দুটো হাসপাতাল থেকে গোখলে জানতে পারেন অন্তত 10 জন প্যালেটে আহত রোগী নথিভুক্ত রয়েছেন। শেখ ইরশাদ মনসুরির চোখের নিচের দিক থেকে ধাতব ছড়রা বের করতে অস্ত্রোপচার হয়েছে লেডি হার্ডিংয়ে। 21 বছরের সাক্ষীও একই আঘাতের শিকার। হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে এই ছড়রাগুলো প্লাস্টিকের নয়, এগুলো কিন্তু ধাতুর। বন্ধুরা, মাত্র 2 রাউন্ড গুলির গল্প দিয়ে 10 জন মানুষের শরীরে ধাতব ছড়রা ব্যাখ্যা করা একেবারেই যায় না। সংখ্যা মিথ্যে বলে না, মিথ্যে বলে মন্ত্রীরা। 18ই আগস্ট এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কিরেন রিজিজু ঘোষণা করেন কেউ আহত হয়নি, হাড় ভাঙেনি, কেউ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি নেই। কাহা বলি চেলি হ্যাঁ, দম্ভ ভরা প্রশ্ন তার যুক্তি আন্দোলনের আড়ালে আম আদমি পার্টি, ভীম আর্মি, সমাজবাদী পার্টির লোকজন অনুপ্রবেশ করেছিল, আর তা সত্ত্বেও প্রশাসন কোনো প্রাণহানি হতে দেয়নি বলে তাদের প্রশংসা করা উচিত। এই বয়ানটা বন্ধুরা দাঁড়িয়ে আছে আস্ত একটা ধ্বংসস্তূপের ওপর। খোদ সরকারি সূত্র থেকেই আরটিআই এর জবাবে স্বীকার করা হয়েছে 10 জন ব্যালেটের আঘাতে আহত। সাহিল লোচবের চোখ আর তার বুকের ছড়রা সবই মেডিকেল রেকর্ডে একেবারে স্পষ্টভাবে লিপিবদ্ধ। রাহুল গান্ধী রিজিজুর মিথ্যাচারের জবাবে লেখেন তিনি নিজে আহতদের সাথে দেখা করেছেন, কাঁটাযুক্ত লাঠির কথা বলেছেন, একজনের চোখ হারানো আর একজনের কান কেটে যাওয়ার কথা তুলে ধরেছেন। রিজিজু তবুও গো ধরে বসে বলে গেলেন একটা লাঠিও কিন্তু চলেনি। অথচ একাধিক ভিডিওতে ছাত্রছাত্রীদের গায়ে লাঠি পড়তে দেখা গেছে। পুলিশ নারী আন্দোলনকারীদের গায়ে হাত তোলার দৃশ্যও প্রকাশ্যে এসেছে বলে একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্টে উঠে এসেছে। এটা কোনো ভুল বুঝাবুঝি একেবারে নয় বন্ধুরা, এটা পরিকল্পিত মিথ্যাচার। একজন মন্ত্রী যখন জেনে শুনে নিজের সরকারের আরটিআই জবাবের বিপরীতে গিয়ে ক্যামেরার সামনে বলেন কেউ আহত হননি, তখন সেটা ভুল তথ্য নয়, সেটা জনগণকে বোকা বানানোর ইচ্ছাকৃত একটা বিফল প্রচেষ্টা। বন্ধুরা, বিজেপির প্রতিক্রিয়া বরাবরের মতোই অনুমানযোগ্য। জেপি নাড্ডা বলেন এটা সস্তা নজর কাড়ার রাজনীতি, বন্দে মাতরম বিতর্ক থেকে নজর ঘোরানোর কৌশল। রবিশঙ্কর প্রসাদ রাহুলকে বললেন নৈরাজ্যের রাজনীতিবিদ, দাবি করলেন এফআইআর নাকি আগে থেকেই নথিভুক্ত ছিল। দিল্লির মন্ত্রী আশিস সুদ বললেন রাহুল নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে এই ধরনের নাটক করছেন। হরিয়ানার মন্ত্রী অনিল বিজ আরও এক ধাপ এগিয়ে বলেন রাহুলের প্রচার প্রীতি আর দেশ জুড়ে নৈরাজ্য ছড়ানোর অভিযোগ তুললেন। বন্ধুরা, এই আক্রমণগুলোর নিজেদেরই একটা কবর খোঁড়া হয়ে গেছে তাদের নিজেদেরই যুক্তিতে। রবিশঙ্কর প্রসাদ বলেছেন এফআইআর ইতিমধ্যে নথিভুক্ত ছিল, তাহলে রাহুল গান্ধীর 8 ঘন্টা ধর্নার পরই রাতে নতুন করে এফআইআর নথিভুক্তর খবর কেনই বা এলো? যদি সত্যি আগে থেকে মামলা থাকতো রাহুলকে থানায় বসে থাকতে নিশ্চয়ই হতো না। বিজেপির নিজেদের মুখপাত্রের কথাই আসল প্রমাণ করে দিচ্ছে আসল অপরাধীটা ঠিক কে। বন্ধুরা, বিজেপির কৌশল বরাবরের মতোই দুটো ধাপের। প্রথমে আন্দোলনকারীকে বা তার পক্ষে দাঁড়ানো নেতাকে অরাজক তকমা দাও, তারপর আসল প্রশ্ন থেকে চোখ সরাও। কিন্তু এবার সেই কৌশল আর একেবারেই কাজ করলো না, কারণ রাত পোহানোর আগেই এফআইআর নথিভুক্ত হয়ে গেল। নৈরাজ্য যদি সত্যি ঘটে থাকে তাহলে সেই নৈরাজ্যের ফল একটা বৈধ ফৌজদারি অভিযোগ কিভাবে হতে পারে? বন্ধুরা, দিল্লির ঘটনার ঠিক কয়েক সপ্তাহ আগে 25শে জুলাই বিহারে একই ইস্যুতে সিওয়ান এলাকার একটা ভিডিও ভাইরাল হয়। একজন কনস্টেবল অভিষেক কুমার ছাত্র বিক্ষোভের মাঝে AK-47 রাইফেল হাতে গুলি চালাচ্ছেন। একটা যুদ্ধাস্ত্র যেটা সীমান্তে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহার করার কথা, সেটা তাক করা হলো নিজের দেশের ছাত্রদের দিকে। সিওয়ানের এসপি পূরণ কুমার ঝা প্রথমে বললেন কেউ আহত হননি। এই পরিচিত বয়ান দিল্লির মতোই, প্রথমে অস্বীকার, কিন্তু সত্যটা একেবারে চাপা থাকেনি। সিওয়ানের সহিংসতায় 17 বছর বয়সী একজন সহ 3 জন গুলিবিদ্ধ হয়েছিলেন। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব একে বললেন গণতন্ত্রের জন্য ট্র্যাজেডি। তরুণদের উপর AK-47 চালানো হচ্ছে, এটা কোনো সাধারণ ঘটনা একেবারেই হতে পারে না। চাপের মুখে পড়ে 18ই আগস্ট বিহার সরকার 17-18 জন সিনিয়র IPS অফিসারকে রদবদল করে। সিওয়ানের এসপি সরানো হয়, ভোজপুরের এসপিকেও সরানো হয়, যার জেলায় এক ধর্মীয় এনকাউন্টার মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু প্রশ্নটা এখনো অমীমাংসিত। একজন সাধারণ কনস্টেবলের হাতে ছাত্র বিক্ষোভে AK-47 কার নির্দেশে এলো?
শুধু একজন কনস্টেবলকে সাসপেন্ড করে আর এসপি বদলি করে দায় সারানোই কি প্রশ্নটার জবাব হয়ে যায়? দিল্লি থেকে বিহার একই মাসে একই ইস্যুতে দুই রাজ্যে ছাত্রদের ওপর নিরাপত্তা বাহিনীর অস্ত্র। প্যাটার্নটা স্পষ্ট, ছাত্রদের কণ্ঠরোধ করতে অস্ত্র ব্যবহার করাটাই যেন এই শাসনের নতুন স্বাভাবিকতা হয়ে দাঁড়িয়ে উঠছে। 20 আগস্ট প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ 5 সদস্যের হাই পাওয়ার এনকোয়ারি কমিটি গঠন করে। বন্ধুরা, প্রশ্নটা এখানেই দাঁড় করানো দরকার, কেন এত দূর গড়তে হলো? পুলিশের নিজস্ব ব্যবস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব নজরদারি, এসব কি এতটাই অকেজো যে দেশের সর্বোচ্চ আদালতকে হস্তক্ষেপ করে বিচারপতি, প্রাক্তন সিবিআই ডিরেক্টর, প্রাক্তন ডিজিপি নিয়ে আলাদা তদন্ত কমিটি বসাতে হলো? এদিকে দিল্লি পুলিশ আদালতে 42 পাতার হলফনামা দিয়ে কতগুলো ব্যারিকেড ছিল, কতজন মহিলা পুলিশ মোতায়েন ছিল, এসবের হিসাব দিয়েছে। কিন্তু কোন অফিসারের নির্দেশে বল প্রয়োগ হলো, কার সিদ্ধান্তে প্যালেট গান বা কাঁটাযুক্ত লাঠি ব্যবহার করা হলো, সেই প্রশ্নের কোনো জবাব নেই। 30,000 মানুষ জড়ো হওয়ার সংখ্যা গুনে ফেলা পুলিশ নির্দেশদাতা অফিসারের নাম গুনতে ভুলে গেল কিভাবে? সাহিল লোচবের এফআইআরটা বন্ধুরা এই কমিটি গঠনের পরেও নথিভুক্ত হতে বাকি ছিল। আদালত হস্তক্ষেপ করার পরও যদি ব্যক্তিগত অভিযোগ নথিভুক্ত করতে বিরোধী নেতাকে রাস্তায় বসতে হয়, তাহলে বুঝতে হবে সমস্যাটা কোনো আইনি ফাঁক নয়, সমস্যাটা হলো ইচ্ছাকৃত অবহেলা। আন্দোলন শুরু হয়েছিল একটা মাত্র দাবিতে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। মাসের পর মাস চাপে শেষ পর্যন্ত তিনি বিদায় নিলেন, কিন্তু এটা কোনো জয় ছিল না, কারণ প্রশ্নটা কখনোই শুধু একজন মন্ত্রীর চেয়ার নিয়ে ছিলই না। দিল্লি পুলিশ দিল্লি সরকারের অধীনে নয়, সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, অর্থাৎ প্যালেট গান কার নির্দেশে চলল, সেই প্রশ্নের চূড়ান্ত জবাবদিহি একজনেরই, অমিত শাহর। এই কারণেই রাহুল গান্ধীর লক্ষ্য এখন সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে, যাকে সমালোচকরা বলছেন গুজরাট লবি, নর্থ ব্লকে বসে থাকা একটা কেন্দ্রীভূত ক্ষমতার বৃত্ত, যারা মনে করে তারা যা করবে সেটাই আইন। কৃষক আন্দোলনকে খলিস্তানি বলা, কুস্তিগিরদের আন্দোলনকে বিদেশি চক্রান্ত বলা, আর এখন প্রশ্ন ফাঁসের কারণে জর্জরিত অসহায় তরুণদের উপর প্যারেড গান চালানো, এই একই মডেল, শুধু লক্ষ্যবস্তু বদলায়। রাহুল গান্ধী নিজেই বলছেন থানার নিচের তলার অফিসাররা এফআইআর লিখতে রাজি থাকা সত্ত্বেও ওপর থেকে ব্রেক কষে রাখা হয়েছিল। এই ওপর মানে কে? এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারেন, আর তিনি কোনো জবাবই দেননি। রাহুল গান্ধী এক্সে সরাসরি লিখেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এই নিষ্ঠুরতা শুধু বেআইনি নয়, একটা গুরুতর অপরাধ। প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন এখনো কোনো ব্যাখ্যা দেননি ছাত্রদের কাছে? প্রধানমন্ত্রী কেন এখনো একটা ক্ষমাও চাননি? বন্ধুরা, এটা কোনো তুচ্ছ প্রশ্ন একেবারেই নয়। দিল্লির আইন শৃঙ্খলা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে, এটা প্রশাসনিক বাস্তবতা, কোনো অভিযোগ নয়। তাই দিল্লি পুলিশের প্রতিটা সিদ্ধান্তে রাজনৈতিক দায় সরাসরি গিয়ে পড়ে অমিত শাহের ঘাড়ে। অথচ একজন 19 বছরের ছেলে অন্ধ হয়ে গেল, 10 জন হাসপাতালে ভর্তি হলো, সংসদে বারবার প্রশ্ন উঠল, আর স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এই নির্দিষ্ট বিতর্কে এসে জনসমক্ষে বিস্তারিত জবাবই দিলেন না। তার হয়ে সাফাই গাইতে পাঠানো হলো কিরেন রিজিজুকে, যিনি নিজেই মিথ্যা বলে ধরাও পড়ে গেলেন। যে মানুষ নির্দোষ সে সাধারণত সবার আগে সামনে এসে ব্যাখ্যা দেয়, যে নীরব থাকে তাকে নিয়ে প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক। বন্ধুরা, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই প্রশ্নটা নিজেই তুলেছেন। দিল্লির প্রাণকেন্দ্রে কনট প্লেসের এত কাছে বিরোধী দলনেতা ও একাধিক সাংসদ উপস্থিত থাকা সত্ত্বেও একটা এফআইআর পেতে 8 ঘন্টা সময় লাগলো। তাহলে দেশের প্রত্যন্ত কোনো গ্রামে, যেখানে কোনো ক্যামেরা নেই, কোনো এমপি নেই, সেখানে একজন সাধারণ মানুষ, একজন নির্যাতিতা নারী, একজন গরিব কৃষক থানায় গিয়ে ন্যায় বিচার চাইলে তখন কি ঘটে? বন্ধুরা, বিহারের সিওয়ানেও কিন্তু একই প্যাটার্ন। প্রথমে অস্বীকার, তারপর ভাইরাল ভিডিওর চাপে আংশিক স্বীকৃতি, তারপর প্রশাসনিক রদবদল দিয়ে দায় সারা। দিল্লিতেও একই ধারা, গুলি চলেনি, তারপর আরটিআইতে 10 জন আহতের স্বীকৃতি, তারপর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, তারপর অবশেষে এফআইআর। প্রতিটা ধাপে সত্যিটা বেরিয়ে এসেছে শুধু বাহ্যিক চাপে। আদালত, ভাইরাল ভিডিও, বিরোধী দলনেতার রাস্তায় বসে থাকা, নিজের থেকে কিন্তু কখনোই বেরিয়ে আসেনি। এই সমস্ত ঘটনাগুলোকে একটা সূত্রে গাঁথলে বন্ধুরা, একটা কথাই মাথায় আসে, পুলিশ আজ ন্যায় বিচারের রক্ষক নয়, শাসক দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠেছে। ওপর থেকে যদি আদেশ আছে ধামাচাপা দেওয়ার, তাহলে নিচের অফিসাররা যতই সৎ হোক, ন্যায় বিচারের চাকা থমকে যেতে বাধ্য হয়। ইতিহাস সাক্ষী আছে বন্ধুরা, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। যখন সেই ক্ষমতা নিজের তরুণ প্রজন্মের চোখের জ্যোতি কেড়ে নিতে থাকে। সংসদমার্গ থানার এই 8 ঘন্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা প্রমাণ যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সত্যি গোপন করার চেষ্টা করেছে। একজন মন্ত্রী প্রকাশ্যে মিথ্যে বলেছেন,
আর একটা প্রতিষ্ঠান একজন সাধারণ তরুণের সাংবিধানিক অধিকার আটকে রেখেছিল, যতক্ষণ না রাজনৈতিক চাপ সেটা ভাঙতে বাধ্য করলো। বন্ধুরা, এফআইআর দিয়ে শুরু হলো এই লড়াই, কিন্তু প্রশ্নগুলো এখনো অমীমাংসিত। কার নির্দেশে প্যালেট গান চললো, আর সেই নির্দেশদাতার বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে? সুপ্রিম কোর্টের কমিটি এখনো তার চূড়ান্ত রিপোর্ট দেয়নি। পরবর্তী শুনানি 10ই সেপ্টেম্বর, অর্থাৎ আইনি লড়াই এখনো শেষ হয়নি। দিল্লি পুলিশ ও সরকার এখনো অভিযোগ অস্বীকার করছে, কিন্তু সাহিল লোচাবের এক্স-রে রিপোর্ট আর তার হারানো দৃষ্টি সেই প্রশ্নের ভার নিয়ে আজও অপেক্ষা করছে। আপনার কি মনে হয়, যাদের নির্দেশে এই ছেলেটার চোখ গেল তাদের পদত্যাগ করা কি উচিত নয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।